প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন চ্যানেলের বিশেষ প্রতিনিধি জান্নাতুল বাকিয়া কেকা। কেমন আছেন? জি। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে আমি একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। যুগান্তর, 6 সমন্বয়কে শিগগিরই পরিবারের কাছে দেওয়া হবে ডিবি প্রধান বলেছেন। ঢাকাসহ কয়েক জেলায় কর্মসূচি পালন, শিক্ষার্থীদের বিক্ষোভের চেষ্টায় পুলিশি বাধা। প্রধানমন্ত্রীর সঙ্গে 14 দলের বৈঠক, জামাত শিবির নিষিদ্ধের সর্বসম্মত সিদ্ধান্ত। দৈনিক সমকাল, গুলিতে শিক্ষার্থী নিহতের তথ্য নেই কোনো মামলায়, নিষিদ্ধ হচ্ছে জামাত শিবিরের রাজনীতি, বিভিন্ন স্থানে বিক্ষোভ সংঘর্ষ, আটক 1.5 শতাধিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কালের কণ্ঠ, জামায়াত শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত, প্রতিবাদে বিক্ষোভে ঝুঁকি বাড়ছে প্রবাসীদেরও, পুলিশের কঠোর অবস্থানে সড়কে আবারও জমায়েতের চেষ্টা ব্যর্থ। ইত্তেফাকের শিরোনাম, 14 দলের বৈঠক, জামাত শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত, সহিংসতা দমনে আরও কঠোর হতে হবে মাননীয় প্রধানমন্ত্রী। রাজধানীর 6 স্থানে বিক্ষোভ, ছাত্র হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ। মানব জমিনের শিরোনাম, বিক্ষোভ সংঘর্ষে ধরপাকড়, ডিবি অফিসে ধরে নিয়ে খাবার টেবিলে বসিয়ে জাতিসংঘে মশকরা করবেন না, হাইকোর্টের উষ্মা। খবরের কাগজের শিরোনাম, জামায়াত শিবির নিষিদ্ধ করার প্রস্তাব, সংকট উত্তরণ কোন পথে। আজকের পত্রিকা, নিষিদ্ধ হচ্ছে জামাত, শিক্ষার্থীরা আবার সড়কে, জেলায় জেলায় বিক্ষোভ, জাতিকে নিয়ে মশকরা কইরেন না, হাইকোর্ট। কালবেলা, শিক্ষার্থীদের আন্দোলনের দোটানা, জামায়াত শিবির নিষিদ্ধ হচ্ছে, ঢাকায় হঠাৎ গুমট পরিস্থিতি। সময়ের আলো, জামাত নিষিদ্ধের সিদ্ধান্ত, ফের আন্দোলনের চেষ্টা, ঢাকায় আটক শতাধিক। দৈনিক বাংলা, জামায়াত বিএনপির জঙ্গিরা দেশের উন্নয়নকে ধ্বংস করতে থাবা দিয়েছে, রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ। দৈনিক জনকণ্ঠ, নিষিদ্ধের সিদ্ধান্ত, জঙ্গিবাদী জামাত শিবির, কোটা আন্দোলন প্রত্যাহারে জনমনে স্বস্তি, এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই, শিক্ষামন্ত্রী। কেকা, আপনি শিরোনাম শুনলেন। আমরা গত কয়েকদিনের যে একটা করুণ পরিস্থিতির মধ্যে বসবাস করছি, যে মানুষগুলো মারা গেল, ছাত্র সহ সাধারণ মানুষ, তাদের উদ্দেশ্যে আজকে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে এবং এটা আমরা একেবারে একটা দুর্যোগের মুহূর্তে দাঁড়িয়ে আছি। স্বস্তির জায়গা কিছুটা এসেছে এটুকু মনে হয়, যে কিন্তু 6 সমন্বয়কের ঘোষণা, সেটা নিয়ে একটা বিতর্ক দেখা দিয়েছে এবং নির্যাতনের কথা যেভাবে আজকে পত্রপত্রিকাগুলোতে যে নির্যাতনের ছবি এসছে, পুলিশি নির্যাতনের, তো সবকিছু মিলিয়ে শোক পালন হচ্ছে, সমন্বয়কদের কথা বলা হচ্ছে, এটা নিয়ে বিতর্ক উঠেছে। হাইকোর্ট বলেছে মশকরা করেন না খাবারের হোটেল দিয়ে। কেকা, আপনি যেহেতু মাঠে কাজ করেন, আমি একটু অন্য আলোচনা আজকে আপনার সাথে একটু করতে চাই। এই যে আমাদের তরুণ শিক্ষার্থীরা আন্দোলন করছে, ষড়যন্ত্র অবশ্যই আছে, কিন্তু তারপরেও যে তরুণরা আন্দোলন করছে, আমরা কি তাদের নার্ভটা বুঝতে পারছি? আদৌ কি আমরা তরুণদের বুঝতে পারছি? ধন্যবাদ। আমার কাছে মনে হচ্ছে আমরা তরুণদের সেভাবে বুঝতে পারছি না। সময়ের সাথে সাথে আপনি দেখেন আমাদের জীবন ধারণের যে বিভিন্ন উপকরণ আছে, শিক্ষা, বস্ত্র, বাসস্থান, লেখাপড়া, সব দিক দিয়ে কিন্তু আমরা গত 53 বছরে বেশ এগিয়েছি, এটা তো স্বীকার করতেই হবে। উন্নয়ন অগ্রযাত্রায় উন্নয়ন অগ্রযাত্রায় আমাদের যেভাবে আমরা চলেছি, সেই ট্র্যাকে কিন্তু আমাদের মনস্তত্ত্ব কিন্তু আগায়নি। মানে আমরা মনস্তত্ত্ব কেন বলছি, মনস্তত্ত্ব ছাড়া শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন দিয়ে একটা জাতিকে বোঝা যায় না। হ্যাঁ, এখনকার বাচ্চাদের চাহিদা কি? তারা কিন্তু এখন টেকনোলজি দেখছে, হাতে মোবাইল, বাসায় কম্পিউটার, গেম খেলছে। আমার কাছে গত 16 থেকে 21 জুলাইয়ের যে ঘটনাটা মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে একদল বাচ্চা ঘরের মধ্যে বন্দি, কোভিড পরবর্তী বিভিন্ন সময় তারা ঘরে বন্দিত্ব কাটিয়েছে। সেই সময়টা তাদের গেম খেলতে আমরা দেখেছি যে খুব অভ্যস্ত, তাদের রিয়েল লাইফ থেকে কিন্তু একটু দূরে সরে গেছে। হ্যাঁ, একটা শ্রেণী
একটা শ্রেণী, তারাও কিন্তু এবারের আন্দোলনে আমরা মাঠে দেখেছি, তাদের কাছে মনে হয়েছে যে একটু লাঠি নিয়ে দাঁড়ায় বা মাঠে যায়, একটু দৌড়ঝাঁপ করি, কিন্তু আবেগের জায়গাটা কোথায় ছিল? তাদের আবেগের জায়গাটা হচ্ছে আমার সহপাঠী আক্রান্ত হয়েছে। আপনি যখন আপনার সহপাঠী, আপনার বন্ধু, আপনার বড় ভাই যখন আক্রান্ত হবে, এই আবেগটা কিন্তু বাচ্চাদের, একটা প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক, আমরা সব শ্রেণীর বাচ্চাকেই দেখেছি। বাচ্চা বলতে আমি বোঝাচ্ছি যে স্কুল পড়ুয়া শিক্ষার্থী ছিল, কলেজ পড়ুয়া শিক্ষার্থী ছিল, এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা তো আন্দোলনে নেমেছেই। এই যে মানুষের মধ্যে আবেগের তাড়না যেটা গেল, সেই পালসটা আমরা সময় মতো বুঝতে পারি নাই। এটা একটা দিক। হাসপাতালে বিশেষ করে যারা এতগুলো মানুষ নিহত হলো সেটা তো আছেই, আর যেহেতু আপনি চিকিৎসার বিষয়ে কাজটা করেন, হাসপাতালে যে এই যে মানুষ, এতগুলো মানুষ কাতরাচ্ছে, পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষের কাতরাচ্ছে, এদের কাছে যখন আপনি গেছেন কি মনে হয়েছে? যে এরা কি আন্দোলন করতে গিয়েই আহত হয়েছে নাকি রাস্তায় হাঁটতে গিয়ে আহত হয়েছে? কি মনে হয় আপনার কাছে? এখানে দুটো তিনটে ঘটনা আছে। আমরা যেটা করি যে অনেক সময় প্রকৃত তথ্য তো সবাই দেয় না, কিন্তু আমরা কিছু মানুষের শারীরিক অবয়ব, তাদের চিন্তার ব্যাপারগুলো দেখে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, ফিজিক্যাল এক্সপ্রেশন অথবা ব্যাকগ্রাউন্ড। সেটা হলো যে অনেকে পথচারী ছিল, অনেকে শিক্ষার্থীরা তো ছিলই, আবার মনে হয়েছে বাইরে থেকেও, কারণ বাইরে থেকেও কেউ কেউ এসছে, কারণ ঢাকার বাইরে থেকে। এই যে তিন ধরনের আক্রান্তের ঘটনা, মানে ওই যে ঢাকার বাইরে থেকে যারা এসছে তারা বোধহয় ওই সুযোগটা নেওয়ার জন্যই তৎপর ছিল বেশি। হতে পারে। এখানেই প্রশাসনের, রাষ্ট্রের করণীয় আছে যে আপনার, আমরা তো জানি যে প্রায় ঢাকা শহরে 2-3 লাখ মানুষ প্রতিদিনই ঢোকে, ব্যবসার কারণে ঢোকে, কাঁচামাল নেওয়ার জন্য ঢোকে, ট্রাক নিয়ে ঢোকে, বাস নিয়ে ঢোকে। এই মানুষগুলো একই সাথে এক ঢিলে দুই পাখি মেরেছে কিনা, এটা কিন্তু রাষ্ট্রের তদারকির বিষয়। ভালো কথা বলেছেন যে এক ঢিলে দুই পাখি মেরেছে কিনা। কিন্তু আমি যেটা বলি যে সাধারণ শিক্ষার্থীদের কিন্তু অনুভূতির জায়গাটা অন্যরকম। সাধারণ শিক্ষার্থীদের প্রতি আমি সমবেদনা অবশ্যই জানাবো, তবে এবারের আন্দোলনটাকে বিতর্কিত করেছে, যদি 16 থেকে 21শে জুলাই পর্যন্ত যে সহিংসতা আমরা দেখলাম, আমার দেশের, আমার রাষ্ট্রীয় সম্পদ, আজকে আমার অফিসে আসতে 4 ঘন্টা সময় লাগে, অথচ মেট্রো রেল দিয়ে আমি মাত্র 11 মিনিটে আমি অফিসে আসতে পারি। এই যে ভোগান্তি, আমার বারবার মনে হচ্ছে যে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস মানে আমার সমস্যা তৈরি করা, আমাদের পথের ভোগান্তি আরো বেশি হলো। যে মানুষটা মতিঝিল থেকে মিরপুরে যেত 26 মিনিটে, সেই মানুষটা এখন 4.5 ঘন্টায় বাসায় ঢোকে। তার মানে আন্দোলন, ছাত্র আন্দোলন, আমি আমার মত পথ নিয়ে আমি এক জায়গায় আমার স্ট্যান্ড অবশ্যই আছে, কিন্তু এটাও আমাকে ঠিক করতে হবে আমার ব্যানারটা যেন সহিংস কাজে ব্যবহার না হয়, অন্যেরা ব্যবহার করতে না পারে। এক্ষেত্রে কিন্তু আমাদের ছাত্র আন্দোলন যারা করছে তাদের যেমন দায়িত্ব রয়েছে, তেমন কিন্তু রাষ্ট্রের দায়িত্ব রয়েছে যে এই ব্যানারটাকে ব্যবহার করার জন্য কেউ বা কারা যদি থাকে, গণতন্ত্রের বাংলাদেশ বা তৃতীয় বিশ্বের এই দেশগুলোতে কিন্তু এই ঘটনা কিন্তু খুব অমূলক না যে তৃতীয় পক্ষ তারা রাজনৈতিক স্বার্থে অথবা ব্যবসায়িক বা অন্য কোনো স্বার্থে কিন্তু তারা ঢুকে যায়। সুতরাং রাষ্ট্রকে কিন্তু সবসময় পালসটা বুঝতে হবে, এবং ছাত্র আন্দোলন যারা করবে তাদেরকেও কিন্তু বাংলাদেশের ঐতিহ্যের ছাত্র আন্দোলন, সেই 48, সেই 52, সেই 69, সেই 90-এর গণ অভ্যুত্থান, বাংলাদেশের ছাত্রদের অসাধারণ একটা ভূমিকা রয়েছে এই দেশ গড়ার পেছনে। সুতরাং রাষ্ট্র কিন্তু, আপনি যেহেতু রাষ্ট্রের প্রসঙ্গ তুললেন, একটি আলোচনা খুব বেশি করে এখন হচ্ছে, আমাদের একজন পুলিশ কর্মকর্তা কেউ খুব কৌতুক করে বলছেন ভাতের হোটেল খুলেছেন। এটা শুনতে খারাপ লাগে, খুবই খারাপ লাগে, এবং যেটা এই যে সমন্বয়কারীদের দিয়ে যেটা অনেকেই বলবানোর চেষ্টা করা হচ্ছে যে তাদেরকে জোরপূর্বক বলানো হয়েছে বা এই অবস্থা। হাইকোর্ট খুবই খুব জোরদারভাবে বলেছে যে এই কাজটি করবেন না, এটা কইরেন না, এরকম ভাবে বলা হয়েছে। এটা মশকরার জায়গা না। তো এই জায়গাটা তরুণদের কাছে কতটা সম্প্রসারিত হলো, বা তরুণরা কি এটা নিয়েও বিক্ষুব্ধ হলো? আমার কাছে এটা দুটো ভাবে আমি দেখতে চাই। একটা হলো একটা বাহিনী, প্রশিক্ষিত বাহিনী, তারা কিন্তু খেলও হতে পারে না। তাদের অবশ্যই ব্যক্তির যেমন পার্সোনালিটি থাকে, প্রতিষ্ঠানের অবশ্যই একটা পার্সোনালিটি থাকতে হবে। এদিক থেকে এই জিনিসটা শোভন দেখায় না। দ্বিতীয়ত, ওনারা হয়তো এই বার্তাটা দিতে চেয়েছে কিনা যে
ছেলেরা সুস্থ আছে, কিন্তু আগের দিন আপনি তার অভিভাবক যারা গেছে তাদেরকে দেখতে দেন, তাদের সাথে কথা বলতে দেন। পরিবারই তো ফিরে এসে বলবে যে না তারা ভালো আছে বা সুস্থ আছে, কিন্তু এইভাবে খাবারের হোটেল বা খাবারের একটা আয়োজন দিয়ে যে একটা বাহিনীর বিরুদ্ধে যে এক ধরনের খেলো একটা ইমেজ দাঁড়াচ্ছে, এটা কিন্তু আমাদের জন্য ভালো হচ্ছে না। এবং এখানেও আমার মনে হলো যে এই যে মনস্তত্ত্ব আমরা খুব ঢালাওভাবে দেখি, আমরা কেন সাদার পেছনে যে একটা ব্যাকগ্রাউন্ড একটা কালো আছে সেটা কেন আমরা দেখব না? আমাদের এখানেই মূল সমস্যা যে আমরা সবকিছু সাদামাটাভাবে দেখি, কিন্তু মনস্তত্ত্ব বারবার বলছি যে একটা ব্যক্তির মনস্তত্ত্ব থাকে তার চলাফেরায় বোঝা যায়, একটা প্রতিষ্ঠানের মনস্তত্ত্ব থাকে সেই প্রতিষ্ঠান সেই মনস্তত্ত্বের আলোকে পরিচালিত হয়। একইভাবে রাষ্ট্রের একটা বড় প্রতিষ্ঠান যেটা অনেকটা আস্থার জায়গা, সেই জায়গাতে কিন্তু আপনার মনস্তত্ত্বের জায়গাটা আপনাকে কিছুটা আড়াল, কিছুটা আবডাল, কিছুটা প্রকাশ্যে এবং কিছুটা কৌশলের ব্যবহার করেই আপনাকে কিন্তু আপনার ইমেজটা দাঁড় করাতে হবে। আপনি মনস্তত্ত্বের কথা বললেন, এই সময়ে বিশেষ করে এখন যখন আমরা বসবাস করছি, আমাদের ছেলেমেয়েরা বিশেষ করে তরুণ প্রজন্মের কথা আপনার সাথে তুলেছিলাম যেহেতু আপনি কাজ করেন তাদের নিয়ে, তারা যে কি পরিমাণ একটা বৈকল্যের জায়গায় আছে। যেমন ধরেন এইচএসসি পরীক্ষা থেমে গেল, কখন পরীক্ষাটা হবে হয়তো ঘোষণা দিয়েছে, আদৌ সেই সময় থেকে আবার হবে কিনা সেটা একটা ব্যাপার। তারপরে তারা এই যে বারান্দায় দাঁড়িয়ে হোক রাস্তায় দাঁড়িয়ে হোক এই যে নৃশংসতা দেখছে, দেখে দেখে তারা কিন্তু কুকড়ে যাচ্ছে। তা একটা সময় যেমন আমি খুব বিনয়ের সাথে বলি, একটা সময় হয়তো আমরা দাঁড়াবো, সবকিছু ঠিক করব আমরা, কিন্তু আমাদের প্রজন্ম যখন ধ্বংস হয়ে যাবে, এই ছেলেমেয়েরা যখন একটা মানসিক সংকট থেকে উত্তরণ করতে পারবে না, তখন দেশটা নিয়ে কি করবো আমরা? একদম একদম ঠিক। আমরা যেটা বলেছি যে দেখেন কোভিডের পরে কিন্তু কোভিডের সময়টা বাচ্চাদের উপর একটা ধকল গেছে, এখান থেকে আমরা বেরিয়ে আসলাম, এসেই আমার এসএসসির রেজাল্ট এইচএসসির রেজাল্ট মিলে কিন্তু আমার উচ্চশিক্ষার বুয়েটে চান্স পাবো না মেডিকেলে চান্স পাবো না বিশ্ববিদ্যালয়ে কোথায় পাবো, এই যে বাচ্চাদের একটা বিশাল একটা প্রেশার, কিন্তু এটা আমরা অভিভাবক হিসেবে এবং রাষ্ট্রের অভিভাবক হিসেবে এটা বুঝতে হবে। দ্বিতীয়ত আপনার কি যারা ষড়যন্ত্র করছেন তারও বোধ করে তাদেরকেও বোঝা উচিত যে রাষ্ট্র যদি না থাকে আপনি যাবেন কোথায়, আপনার পরিচয়টা কি? একদম যে দেশটা 53 বছর আগে পরাধীন ছিল এবং যে দেশটা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, এই পরিচয় তো আপনি রাতারাতি মুছে দিতে পারবেন না। বরং আপনি ষড়যন্ত্র যারা করছে তাদের উদ্দেশ্যও বলি, আপনার কয়জনের সন্তান আপনারা কানাডা ইউরোপ আমেরিকায় পাঠাতে পারছেন? এই দেশেই তো আপনার সন্তান বসবাস করবে, এই দেশেই আপনার সন্তানকে এসএসসি এইচএসসি রেজাল্টের পর উচ্চশিক্ষায় যেতে হবে, উচ্চশিক্ষার পরে তার চাকরির বাজার, এই যে দীর্ঘ একটা পথ, সময় মতো পরীক্ষা হচ্ছে না, বাচ্চারা কোথায় চান্স পাবে? আপনি জানেন কত বাচ্চা আত্মহত্যা করে ভালো জায়গায় চান্স না পেয়ে। আমি রাস্তায় চলে আমি দেখেছি সেদিন একটা মেয়েকে বাসের মধ্যে, চলন্ত বাসের মধ্যে, সে চান্স পায়নি, সে পাগলামি করতেছে। আমার মনে হলো যে এটাই তো বাংলাদেশের চিত্র, পাগলামি করতেছে, ভরা বাস, দ্বিতল বুঝতে পারছি সেই মেয়েটার কি। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আপনাকে সাথে হয়তো সময় পেলে আবারও কথা বলবো। আমরা আসলে আনন্দ মানে কষ্ট করতে করতে আনন্দেরও কথা বলি, আজকে একটু আনন্দের কথাও বলতে হয়। আজকে আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রনায়িকা ববিতার জন্মদিন। জি, আমার খুব প্রিয় পছন্দের একজন মানুষ, তার প্রতি অনেক শুভকামনা। তিনি তো বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন এবং আমাদের স্বনামখ্যাত যে চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের তার সিনেমায় অভিনয় করে বাংলাদেশের চলচ্চিত্রকে কোথায় নিয়ে গেছেন, তার প্রতি অনেক অনেক শুভকামনা। আসলেও আমরা যতটা পেছনে আগাবো, ছোট ছোট ঘটনা নিয়ে কিন্তু আমরা সামনে এগোতে চাই। আমাদের বাংলাদেশটা আমাদের ঠিকানা, মানে একটা দেশের আইডেন্টিটি, স্বাধীনতা। দেখেন আজকে ফিলিস্তিন কিভাবে প্রতিদিন দহনের নির্যাতনের শিকার হচ্ছে, সেই সেন্সেও কিন্তু আমরা স্বাধীনতার মানেটা, স্বাধীনতার উপলব্ধিটা বারবার নিয়ে আসা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, ওই যে বললাম কষ্টের মধ্যেও আনন্দের কথা আমরা বলতে হয়, মনটাকে হালকা করতে হয়। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।